জয় হরিচাঁদ। আমাদের ভগবান পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের যে সময়কাল ছিল সেই সময়কাল পেরিয়ে আমাদের এই বাংলাদেশে নতুন করে যে রেনেসাঁ শুরু হয়েছে, এই রেনেসাঁর তৃতীয় জাগরণী সভা আজকে উপস্থিত আছেন। জাগরণী সভার সুযোগ্য সভাপতি তুষার বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী উজ্জ্বল বিশ্বাস, উপস্থিত আছেন আমাদের এই মত দর্শনের আন্তর্জাতিকায়ন যিনি করেছেন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন স্বর্গীয় মতুয়া রত্ন শ্রী শ্রী কার্তিক চন্দ্র ঠাকুরের সুযোগ্য জামাতা। আমেরিকা নিউ ইয়র্কে যখন আমরা সেই ডঙ্কা কাশি নিশানের বাদ্য দেখি, তখন আমাদের হৃদয়ে আন্দোলন শুরু হয়। আমরা যখন আটলান্টিক মহাসাগরে স্পিড বোর্ডে এই ডঙ্কা কাশির নিশানের বাদ্য শুনি, তখন আমাদের হৃদয়ে কম্পন শুরু হয়। আমাদের সেই শ্রী শ্রী সুশীল সিনহা মহাশয় আমাদের মাঝে আছেন। এই মত দর্শনের আমি মনে করি এই তরুণ প্রজন্মকে যিনি তার আদর্শ দিয়ে আলোকিত করেছেন এবং অগ্রণী ভূমিকা পালন করেছেন, মত দর্শনের থিঙ্ক ট্যাঙ্ক শ্রী উৎপল বিশ্বাস দাদা, এই দুজনকে আমি প্রণাম জানাই। আমার বন্ধুবর বিপুল বিশ্বাস, আমার বন্ধুবর রানা ঠাকুর, এবং বিশেষ করে বাংলাদেশে প্রথম শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে যে বিদ্যালয়টি স্থাপিত হয়েছে, তার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শ্রী হিরণময় বালা সহ সবাইকে, আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি শ্রদ্ধা ভরে আমি ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে জ্বালাময়ী বক্তব্য দিতে চাই না, আজকে হচ্ছে আলোচনা সভা। তো আমরা সেমিনার এবং সিম্পোজিয়াম দুটি শব্দ জানি। সেমিনারকে বলা হয় যে কোনো বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপক ক্লাস নেবেন। অধ্যাপক বলতে এরকম বোঝায় যে যিনি যে বিষয়ে অধ্যাপনা করেন ওই বিষয়ে সমস্ত কিছু জানেন, শিক্ষার্থীদের যাবতীয় প্রশ্নের উত্তর তিনি দেবেন। এটা হচ্ছে সেমিনার, যে একজন অধ্যাপক তিনি ক্লাসে করবেন। আর এই জাগরণী সভাকে আমরা সিম্পোজিয়াম বলতে পারি। সিম্পোজিয়ামটা হচ্ছে একটা বিষয় বা একটা সমস্যার উপর বিভিন্ন লেখক বা যারা গবেষক তারা তাদের লেখনী লিখে নিয়ে আসবে। সাপোজ জলবায়ু পরিবর্তন এই সম্পর্কিত কার কি মানে বিষয় আছে সেগুলো লিখে নিয়ে আসবে, তারা তাদের প্রবন্ধগুলো উত্থাপন করবে, এই টাইপের বিষয়। আর এই লিখিত বক্তব্যের পরে যারা বক্তা থাকবেন তারা কোথায় কি সমস্যা আছে সেইগুলো আরো মানে সংযুক্ত করবেন। তো আমাদের আপনারা দেখেছেন যে এই জাগরণী সভার মাধ্যমে এই বাংলাদেশে মত দর্শনের উপর যে সিম্পোজিয়াম শুরু হয়েছে, এটা তৃতীয় সিম্পোজিয়াম। এখানে খুব সুন্দর করে হেডলাইন আছে, মত দর্শনের আলোকে আধুনিক জীবন ভাবনা। এবং আমরা যারা কয়েকজন আলোচক আছি তাদেরকে সুনির্দিষ্ট কয়েকটি পয়েন্ট দিয়ে আসছে। আমার পড়েছে মতদের আধুনিক শিক্ষায়নে গুরুচাঁদের নির্দেশনা। আধুনিক শিক্ষায়নে গুরুচাঁদের নির্দেশনা, অর্থাৎ আধুনিক শিক্ষার ক্ষেত্রে গুরুচাঁদের অবদান কতটুকু ছিল, কেমন ছিল। তো আমি এই বিষয়ে কয়েকদিন পড়ালেখা করেছি। সত্যি বলতে এখন আমি টাপনিল খেয়ে এই আলোচনাটা করতেছি। আমি বইয়ের ভেতর যতই ঢুকি ততই দেখি যে মানে যেখানে রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এর পরবর্তীতে এই ডিরোজিও ভারতীয় উপমহাদেশে যারা জাগরণ সৃষ্টি করেছে, সেখানে আবার গুরুচাঁদ ঠাকুরের মানে কোনো জায়গায় তেমন উল্লেখ নাই। আমরা বাঙালির ইতিহাস আদি পর্বে নিহার রঞ্জন রায় তিনি বলেছেন যে গুরুচাঁদ ঠাকুরকে একটু আলোর বাইরে রাখা হয়েছে। আমি এই লেখনীটাতে পেয়েছি যে মানে গুরুচাঁদ ঠাকুরের যে অবদান, বলতেছে যে ভারতীয় উপমহাদেশে গণতন্ত্রের প্রথম পুরুষ আমার গুরুচাঁদ ঠাকুর। এবং আমি সেইগুলো কথাগুলো তথ্যগুলো আপনাদের দেব। কিভাবে আপনি শিক্ষার ক্ষেত্রে যদি সার্বজনীন শিক্ষা বলেন, সার্বজনীন শিক্ষা কি, এর সংজ্ঞা কি? নারী পুরুষ সকল শ্রেণীর শিক্ষার যে সুযোগ। আপনি এই গুরুচাঁদ ঠাকুরের যে সময়কাল, এর আগে সেখানে নারীরা পড়ালেখা করতে পারতো না।
এর পরবর্তীতে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যারা অস্পৃশ্য, আপনার ব্রিটিশরা এই দেশে ডিভাইড অ্যান্ড রুল পলিসি শুরু করেছে। ডিভাইড অ্যান্ড রুল পলিসি সমস্ত জাতিভেদের মধ্যে আপনার ডিভাইডেশন শুরু হয়ে গেছে। আপনাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার বঙ্গভঙ্গ নাম শুনেছেন না? বঙ্গভঙ্গ 1905 সালে হয়েছে, 11 সালে সেইটা আবার রদ হয়ে গেছে, মানে আবার জোড়া লেগে গেছে। আপনার এই সাধারণ ইতিহাসগুলো সবাই জানে, কিন্তু জানে না কোনটা? যখন অরবিন্দুর ভাই আমাদের বামফিল্ড ফুলার যখন এই প্রদেশ ভাগ হয়েছে, এই অস্পৃশ্য এবং মুসলিমরা তাদের নাগরিক অধিকার পাওয়ার যখন সুযোগ সৃষ্টি হয়েছে, তখন এই অরবিন্দুর ভাই সে এই বামফিল্ড ফুলারে মানে মারার জন্য ধাওয়া লাগিয়েছে। বামফিল্ড ফুলার চলে গেছে, এরপরে ল্যান্সটেক আসে, এরপরে আপনি ক্ষুদিরাম বসু দেখেন, সে বোমা মারছে যে এই অস্পৃশ্যরা সুযোগ সুবিধা পাবে, তাদের নাগরিক অধিকার পাবে, এইটা হতে দেওয়া যাবে না। এটা পশ্চিম বাংলার যারা বর্ণবাদী হিন্দুরা যারা মানে উচ্চ ভাবে নিজেকে, তারা দেখে যে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী এরা আলাদা হয়ে যাবে। আপনি আমাদের যারা অস্পৃশ্য, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এদের প্রথমে কি সৃষ্টিকর্তা সংরক্ষণ বাদ দিয়ে আপনি তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিয়ে দিয়েছেন। কি? তারা চতুর্বর্ণ, বর্ণ অনুযায়ী এক একজন যার যার কর্ম পাবে। এটা কি একটা সংরক্ষিত বাদ না? ভারতের যে আমাদের শিডিউল কাস্টরা যে বিভিন্ন নামে যে সংরক্ষণ পাচ্ছে, এর সমস্ত বিরোধিতা কিন্তু তারা করেছে। জওহরলাল নেহরুরি দেখেছি, তিনি সমস্ত প্রদেশে এই গীতার উদাহরণ দিয়ে সমস্ত প্রদেশে যে আমরা এই শিডিউল কাস্ট যাতে সংরক্ষণ না পাই, এর জন্য কিন্তু প্রত্যেকটা মুখ্যমন্ত্রীর কাছে তিনি চিঠি দিয়েছেন। এটা আমি যে কথাগুলো বলবো ইতিহাসের স্টুডেন্ট হিসেবে, শিক্ষক হিসেবে আমি প্রত্যেকটা রেফারেন্স দিতে পারি। তাহলে আমাদেরকে শিক্ষার ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে বিশাল বাধা দিয়েছে। আপনি দেখেন গুরুচাঁদ ঠাকুর 1880 সালে পঞ্চসোপান পদ্ধতি দিয়েছে। কি? শিক্ষা। শিক্ষা গ্রহণ করলে আসবে চেতনা, চেতনার মাধ্যমে আসবে সংহতি, সংহতি আসলেই আসবে বিপ্লব, এবং বিপ্লব থেকে মুক্তি। এই পঞ্চসোপান পদ্ধতি দিলেন 1880, আর আম্বেদকর 1920 সালে দিলেন 30 শরণ মন্ত্র, যেটা এডুকেটেড, এজিটেড এবং অর্গানাইজ। তাহলে 1920 আর 1880 আপনি ডিফারেন্স দেখেন। আজকে কারিগরি শিক্ষা মানে আধুনিক শিক্ষা বলতেছে এসটিইএম। এসটিএম মানে কি? সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স। মানে এই কয়টা বিষয়ের উপর আপনার আজকে সোসাইটি বলে সোসাইটি 5, অর্থাৎ সুপার স্মার্ট সোসাইটি। এখন আছে মানে সোসাইটি 4, এখন আমরা পদার্পণ করব সোসাইটি 5-এ। এখন এই সোসাইটি 5-এ পদার্পণ করতে গেলে আপনার কি লাগবে? সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স। এই পদ্ধতিতে, এই পদ্ধতি কিরকম? আপনার উদ্ভাবনী শক্তি থাকতে হবে, সৃজনশীল শক্তি থাকতে হবে, এবং কর্মমুখী শিক্ষা, কারিগরি শিক্ষা। আজকে তিনি মানে নারীদের ট্রেনিং, যে বিভিন্ন প্রকার সেলাই, ধাত্রীবিদ্যা, এটা দেখেছেন ওরাকান দিতে শুরু করেছিলেন গুরুচাঁদ ঠাকুর। এবার মেডিকেল পরীক্ষার নিউজ দিচ্ছি, 1,30,000 পরীক্ষায় বসেছে মেডিকেল পরীক্ষায়। এবার এই যে সুশোভন বাছার, যিনি এই পিছিয়ে পড়া 36 জাতির মতুয়াদের পক্ষ থেকে প্রথম আর কি জাতীয় মেধায় ফার্স্ট হয়েছে। এই জায়গার তথ্য বলি, 1,30,000 মেডিকেলে পরীক্ষা দিচ্ছে, সেখানে নারীরা মোট পাস করছে 60,000, তার মধ্যে 15,000 বেশি নারীরা। তাহলে নারীদের ক্ষেত্রে মানে পিছিয়ে পড়া নারীদের কিভাবে সামনে আনা যায়? ভারতীয় উপমহাদেশের নারীদের তো মুক্তি করিয়েছে আমার গুরুচাঁদ ঠাকুর, আমার গুরুচাঁদ ঠাকুর করেছে। এটা আপনার আমি ঐতিহাসিকভাবে প্রমাণ দেব। এখন আমি এই সাথে একটু মিল করে দেখাতে চাই যে কারিগরি শিক্ষা তিনি দিয়েছেন। আজকে দেখেন বিদেশে যে পড়ালেখার সিস্টেম, সেখানে কি হচ্ছে? স্টুডেন্ট যারা আছে এদের প্রথম মেধা অনুযায়ী তাদেরকে কোন জায়গায় নিয়ে যাবে। এরপরে যারা একটু কম মেধাবী তারা দেখা যাচ্ছে কেউ গাড়ি সারায় ব্যস্ত, কেউ অন্য জায়গায় মানে পারদর্শী, এইভাবে কিন্তু তাদের যার যার সেক্টরে নিয়ে যাওয়া হয়। তাহলে এই কারিগরি শিক্ষাটাই এখন কর্মমুখী। আমাদের এই 21 শতকে বাংলাদেশে এসে বলতেছে যে যত শিক্ষা পদ্ধতি কমিশন হয়েছে এইগুলো মানে ব্যর্থ ছিল, মানে সেই কর্মসংস্থানে। আপনি কল্পনা করতে পারবেন না এই মানে চতুর্থ মানে যে ইন্ডাস্ট্রিয়াল লেবারাইজেশন, এখানে পঞ্চম যে বিপ্লব চলতেছে, এই পঞ্চম বিপ্লবে আপনি আধুনিক বিশ্বের সাথে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আগে বলা হতো হার্ডওয়ার্ক,
সবচাইতে বেশি দামি বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় পড়ালেখা মানে কর্মসংস্থান শিওর। এখন হার্ভার্ডের ব্যাপার 23% পাস করা, বিবিএ পাস করা ছেলেমেয়েরা তারা মানে চাকরি পাচ্ছে না। তাহলে আপনার কতটা চ্যালেঞ্জ। এখন থেকে 1846 আর 1937 গুরুচাঁদ ঠাকুরের যে টাইম বাইন্ডিংস 91 বছর ধরেন, তো এই টাইমে ভারতীয় উপমহাদেশের অবস্থা কিরকম ছিল সেই বিষয়গুলো আপনি আগে চিন্তা করেন। এর পরবর্তীতে ইংলিশ মিডিয়াম ওড়াকান্দিতে স্কুল শুরু করেছিলেন। এখন আমাদের বাংলাদেশে একটা মানে ফোবিয়া কিন্তু সৃষ্টি হয়েছে, এটা পজিটিভ ফোবিয়া বলতে পারি। কিরকম, যে বেশিরভাগ ছেলেমেয়েরা আমেরিকা, ইউরোপ, এই বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, বিভিন্ন জায়গায় স্কলারশিপ নিয়ে পড়ালেখা করতে যায়, ঠিক কিনা? তো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় পড়ালেখার, যেমন কানাডা, আমেরিকায় পিএইচডি করতে গেলে পরে আপনাকে জিআরই করতে হবে, গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে গেলে টোফেল, এই মানে এই টোফেল, জিম্যাট, তারপরে স্যাট, বিভিন্ন পরীক্ষায় আপনার ভালো স্কোর করতে হবে, অর্থাৎ ভাষাগত যে জ্ঞান, দক্ষতা অর্জন করতে হবে। সেইগুলো জ্ঞান অর্জন করার পরে পরীক্ষা দেবেন, তখন দেখা যাচ্ছে 6.5 থেকে 7 বা কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে কমই দিয়ে দেয়। এই বেশি যে পয়েন্ট পাবে তাকে ওই বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দেবে। তাহলে আজকে 2025 সাল, সেখানে বিদেশে এবার যুক্তরাজ্যে 23-24 সালে যুক্তরাজ্য, কানাডায় গেছে 17,000, সব মিলে 52,000 শিক্ষার্থী গেছে বিদেশে পড়ালেখা করতে। এখন ওই সময় ইংলিশ মিডিয়াম, আমি তো মনে করি যে গুরুচাঁদ ঠাকুর বা তার যদি সুযোগ উত্তরসূরি ভালো করে চিন্তা ভাবনা করতো, ব্রিটিশ কাউন্সিল ওই ঢাকায় না হয়ে ওড়াকান্দি হওয়া উচিত ছিল। এর পরবর্তীতে সেই সময়ের মতন যে মানে একটা পত্রিকা বের করা, এটা আপনি কল্পনা করতে পারেন যে পত্রিকা মানুষকে কি করতে পারে। বাংলাদেশে এখন সিভিল সার্ভিস পরীক্ষা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস, এই নিয়ে বিশাল আলোচনা হচ্ছে। এই সিভিল সার্ভিসে পত্রিকা যে না পড়বে তার সিভিল সার্ভিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। সারা পৃথিবীর সাথে এনগেজ হবে। ডোনাল্ড ট্রাম্প সে 100টার মতো নির্বাহী আদেশ দিলেন। প্রথম কি কি আদেশ দিলেন, এটা যদি আপনি পত্রিকা বা ইলেকট্রনিক্স মিডিয়া না দেখেন, আমার গুরুচাঁদ ঠাকুর বেঁচে থাকলে ওখানে এখন একটা স্যাটেলাইট টিভি বসতো। তাহলে তার ওই সময়ের যে চিন্তা ভাবনা, আধুনিক শিক্ষার চাইতে আমি মনে করি পোস্ট আধুনিক শিক্ষা ভাবনার চিন্তা ভাবনা তার। তিনি তার একটি শ্লোকে কি বললেন, যে বিদ্যা চাই, ধন চাই, বসন ভূষণ চাই, হতে চাই জজ ম্যাজিস্ট্রেট, সাগর ডিঙাতে চাই, দেখি সেটা কিবা পাই, মাথা করি কেন রব হেড। তাহলে ওই সময় জজ ম্যাজিস্ট্রেট হতে চেয়েছিলেন। তার উৎসাহ প্রেরণায় গোপাল সাধু ঠাকুর দানবীর ছিলেন, প্রমথ রঞ্জনরে ব্যারিস্টারি পাঠাইছেন। ওই সময় সাব রেজিস্ট্রার হয়েছে, ডাক্তার তারিণী বল ডাক্তারি পাস করছে। তাহলে ওই সময় সাব রেজিস্ট্রার, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, এই 24 সালে 25 সালে এসেও এখন এই পেশাগুলোই সর্বশ্রেষ্ঠ। তাহলে 21 শতকে যদি এই স্বপ্ন দেখান, তাহলে এর চাইতে মানে সৃজনশীল, মানে ভারতরত্ন পুরস্কার পাওয়া, এবং কৈলাস শর্তার্থী জানি সে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ভারত থেকে। সে শিশুদের জন্য কাজ করত, পথ শিশুদের জন্য। আমরা মালালা ইউসুফ জাইরে জানলাম, সে শিক্ষার আন্দোলনের জন্য, নারী শিক্ষার আন্দোলনের জন্য গুলি খেলো, নোবেল পুরস্কার পেল। তাহলে এই নোবেল পুরস্কার এবং ভারতরত্ন পুরস্কার, আমি তো মনে করি যে মানে যদি সঠিকভাবে ইতিহাস মূল্যায়ন করতো, এই গুরুচাঁদ ঠাকুরের এই দুটো পুরস্কার সবার আগে ছিল, যে একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কিভাবে তিনি মানে মুক্তি দিয়েছেন। দুটি গল্প, আমার কি আলোচনা সংক্ষেপে করবো নাকি? না, মানে 6-7 দিন বই পড়েছি, দেখা যাচ্ছে যে একদিন বলে বক্তব্য দিলেও কিছু হবে না। এখন আপনার একটু সময় কম, ওই আমি একটা ফেসবুকের পোস্টে লিখছিলাম মতুয়া থিঙ্ক ট্যাঙ্ক। আসলে অনেকে না বুঝে কমেন্ট করে। থিঙ্ক ট্যাঙ্ক হচ্ছে এই মতো নিয়ে যাদের ধ্যান, জ্ঞান, চিন্তা ভাবনা, এমনি যে মডার্ন যে থিঙ্ক ট্যাঙ্ক যে একটা গবেষণা করবে, সেখানে পেপারগুলো বের হবে। তো আমাদের উৎপল দাদা আছেন, আমাদের সমাজে অনেকে আছে যে মতো নিয়ে নিত্য নতুন যে মতো দর্শনের সাথে কি কি প্রাসঙ্গিক। আমি সারা পৃথিবীর মানে সবচাইতে সাম্যবাদী সমাজ সংস্কারক গুরুচাঁদ ঠাকুরকে বললেও অত্যুক্তি হবে না। আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখেন, উনি যে মানে বিদ্যালয় স্থাপন করেছিলেন, তার সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে কিন্তু শূদ্ররা পড়তে পারতো না। এই আমাদের বাংলাদেশের কথা একটু বলি,
গোপাল সাধু ঠাকুরের মানে তাকে উৎসাহ দিলেন গুরুচাঁদ ঠাকুর। বাগেরহাট ইন্ডিয়া থেকে প্রফুল্ল চন্দ্র উনি এসে বাগেরহাটে একটা কলেজ স্থাপন করলেন। বাগেরহাট পিসি কলেজ কেন স্থাপন করলেন? বিএল কলেজে এই অস্পৃশ্যদের মূল ক্লাসের বেঞ্চে বসে পড়ালেখা করানো নিষিদ্ধ ছিল, এই ব্রজমোহন কলেজ উচ্চ বর্ণের ক্লাস থেকে, যার কারণে পিসি কলেজ করলেন। তাহলে এই যে দক্ষিণবঙ্গে শিক্ষার যে একটা বিশাল মানে গণজোয়ার এনেছিলেন, এটা ওই 1881 সালে ওই দত্তডাঙ্গার ওখান থেকেই কিন্তু শুরু হয়েছে, যে 5000 প্রতিনিধিদের মাধ্যমে। আজকে সংখ্যায় আমি সমীরণকে বলবো, আজকে সংখ্যায় কিন্তু কম নাই। এই যে যারা আছে এক একটা অনুষ্ঠানে সবাই প্রধান অতিথি প্রধান বক্তা হিসেবে থাকতে পারে। আমাদের জাগরণী সভাটাই হচ্ছে কম সংখ্যক আলোচকদের দিয়ে, আর আমাদের জাগমত প্ল্যাটফর্ম রয়েছে, সারা পৃথিবী এটা দেখবে, এ নিয়ে কোনো অসুবিধা নেই। তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে গুরুচাঁদ ঠাকুর মানে এই পিছিয়ে পড়া মানুষকে আজকে দেখেন 35 শব্দের একটা শপথ অনুষ্ঠান পাঠ করলেন, 35টা শব্দ এই ডোনাল্ড ট্রাম্প, তার মাধ্যমে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশালী হলেন। খাও বা না খাও, ছেলে মেয়েদের পড়ালেখা শিখাও, এই একটা বাক্যের মধ্যে কত শক্তি আছে এটা আপনি বুঝতে পারেন। আজকে FBI তে CI তে আমেরিকার যেগুলো দায়িত্ব সব তুলসী গ্যাবার্ড, কৈলাস, তারপরে এই কি ভট্টাচার্য, মানে সমস্ত ইন্ডিয়ান ব্রিলিয়ান্টরা দেখলাম শপথ অনুষ্ঠানে সন্ধ্যায় পিছাই আইছে, যে গুগলের সিও। তো মানে এই সমস্ত ভারতীয় নাগরিক তারা ওখানে যে পদ দখল করতেছে কেন? তাদের মেধা দিয়ে। তো আমাদের গুরুচাঁদ ঠাকুর আমাদেরও এরকম করে শিক্ষিত করেছেন যে আমরা পৃথিবীর সর্বোচ্চ প্রতিষ্ঠানে যেতে চাই, প্রযুক্তিগত বিদ্যায়। আজকে প্রযুক্তিগত বিদ্যা না হলে কি হবে? পোড়াকান্তি হয়ে যাবে। ওই দেখছেন কয়েকদিন আগে আমাদের গুগলে সার্চ দিলে কি পাওয়া যায়। সুতরাং মেধা এমন ভাবে সৃষ্টি করতে হবে যে আমাদের এই অর্জনটা যেন হাত ছাড়া না হয়ে যায়। কি আমার কথা ঠিক আছে? আমি ওইটা দেখে খুবই কষ্ট পেয়েছি যে আমাদের কোথায় অবস্থা। দ্বিতীয় আরেকটি ব্যাপার বলি যে ওই সময়ে তিনি কিভাবে মানুষকে মোটিভেট করতেন। তার আগে একটা সক্রেটিসের একটা কথা বলি। সক্রেটিসকে বিষ খাওয়ানো হয়েছিল যে উনি সত্য কথা বলতেন, এবং যখন ওই গ্রিসের বিভিন্ন জায়গার লোকজন দেখতেন তার মধ্যে কি কেন এই প্রশ্নগুলো উদ্বেগ ঘটাতেন। তো সক্রেটিসের সাথে আমার গুরুচাঁদের একটু মিল পাই। কিরকম? যে একবার উনি ওড়াকান্দিতে যশোর থেকে একজন মহিষ পাল, দুইজন মহিষ পালকরা মহিষ নিয়ে এসেছে। এখন গ্রামের লোকজন ওর দেখতেছে, তখন গুরুচাঁদ ঠাকুর তাদেরকে পিছিয়ে পড়া যারা নিরক্ষর তাদেরকে বলতেছে, এই মহিষের কাছে কি অস্ত্র আছে? কি হ্যাঁ ঠাকুর অস্ত্র আছে, দুটো অস্ত্র আছে। আচ্ছা মহিষের যে শক্তি, এই শক্তির সাথে কতজন মানুষের, কি একজন বলতেছে 10 জন মানুষের শক্তি আছে, কেউ বলতেছে 50 জন, কেউ 100 জনের। তাহলে বলতেছে দেখ তারা এত শক্তিশালী এবং এত দুটো অস্ত্র আছে, তারপরে 2 জন লোক তাদেরকে চালাই বেড়াচ্ছে। কেন চালাই বেড়াচ্ছে? তাদের মধ্যে শিক্ষা নাই, চেতনা নাই, তারা হলো গরু মার্কার লোক। তদ্রুপ তোদেরকে যদি নিরক্ষর থাকিস, তোদেরও এইরকম করে ওই 2 জন বর্ণবাদীরা তোরা বিভিন্ন ভাবে চালাচ্ছে। এখন সমাজে চালাচ্ছে না, একজন ব্রাহ্মণ মন্ত্র পড়বে আর সবাই মিলিয়া যা কবে তাই আপনারা করবেন। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে কিভাবে মূর্খদের এরকম চালায়। আর পৃথিবীতে সবচেয়ে নিরক্ষর মানুষ, মূর্খ মানুষের মধ্যে মিল থাকে বেশি। দেখবেন ওল্লাগুলো একসাথে আটে, গরুগুলো একসাথে আটে। তাহলে এই যে শিক্ষার যে একটা চিন্তা তাদের মধ্যে ঢুকে দিলেন। 2, যখন গোপাল সাধুর বাড়ি যেতেন গুরুচাঁদ ঠাকুর, তখন একটা হরিণ এসে ওই গুরুচাঁদ ঠাকুরকে মানে গায়ে মাথা বুলাতেন। তখন সাইডের লোকজন বলতো এই কি সুন্দর হরিণ ঠাকুরের স্পর্শ করতেছে। এখন গুরুচাঁদ তাদেরকে বলতেন, আচ্ছা এই হরিণের চাইতে ছাগলও তো ভালো, তাই না? কেন ছাগল ভালো? ছাগলেরও 2 পা, হরিণেরও 2 পা, ছাগলেরও 2 শিং, হরিণেরও 2 শিং। মানে বলতেছে কেন ছাগল আর হরিণ, ছাগলের চাইতে হরিণ অবশ্যই ভালো, কিন্তু ছাগল তো খারাপ। বাকি ছাগল কেন খারাপ? বাকি হরিণ এত সৌন্দর্য, বাকি তাহলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি হয় কিভাবে, সেইটা তোমাদের চিন্তা করতে হবে। পড়ালেখা জ্ঞান অর্জনের মাধ্যমে, প্রাজ্ঞজন হওয়ার মাধ্যমে তাদেরকে মানে সৌন্দর্য বৃদ্ধি করতে হবে, তাহলেই তোমার সৌন্দর্য মানুষ দেখবে। এই যে মানুষকে মানে একটা বিপ্লব আনা, তাদের মধ্যে চেতনার যে মানে গণজাগরণ আনা, এইটাই তো মানে বিশাল অবদান।
দুই হচ্ছে আমরা রেনেসাঁর কথা যদি বলি, রেনেসাঁর তিনটি ভাগে বোঝা যায়। এক, যে প্রাচীন জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য দর্শন এইগুলো যা আছে সেইগুলো নতুন করে জানার আগ্রহ সৃষ্টি হয়, নাম্বার ওয়ান। দুই, ধর্মীয় ক্ষেত্রে যে কুসংস্কার, এই কুসংস্কার ত্যাগ করে যুক্তিবাদী চিন্তা, এটা কিন্তু বৈশিষ্ট্য বলতেছি আমি রেনেসাঁ। আরেকটা বলতেছে, সেইটা বলতেছে যে মানে রেনেসাঁর বিষয় যে তুমি নতুন নতুন জ্ঞান বা সৃজনশীল জ্ঞান তুমি আহরণ করো। তাহলে গুরুচাঁদ ঠাকুর রেনেসাঁকারী কেন পুরুষ? তিনি পিছনের যে জ্ঞান বিজ্ঞানের কথা বলেছেন, আমরা যদি পড়ালেখা করি, আমাদের উৎপলদা সেদিন ফেসবুকে স্ট্যাটাস দিলেন যে ঋগ্বেদে কোনো চতুর্বর্ণ নাই। আমিও দেখেছি ঋগ্বেদে বা বৈদিক যুগে কোনো এরকম চতুর্বর্ণ কোনো সৃষ্টি করে নাই, এটা পরবর্তীতে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা বই পড়তে গেলে আমরা পিছনের ইতিহাস জানবো যে আমরা আসলে কি জাতি ছিলাম, এই দেশের গঙ্গার রিডার ভূমিপুত্র কারা, এটা ইতিহাস না পড়লে তো আপনারা জানবেন না। যার কারণে এই গুরুচাঁদ ঠাকুর তিনি এই পড়ালেখার কথা বলে পিছনের ইতিহাস জানতে চেয়েছেন। দুই হচ্ছে এই ধর্মীয় কুসংস্কারকে আপনার রাজা রামমোহন বলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদেরকে কেন সমাজ সংস্কারক বলতেছে? তারা এই মানে ধর্মীয় ক্ষেত্রে যে গোড়ামি কুসংস্কার সেইটাকে তিনি প্রোটেক্ট করেছেন, এই কারণেই তো সমাজ সংস্কারক বলে। তদ্রূপ এরা রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র পশ্চিম বাংলায় কিন্তু কেন্দ্রিক, কিন্তু পূর্ব বাংলা কেন্দ্রিক যে এরকম একটা বিগ জেনারেশন এখন এই মানে অন্ধকারে রয়েছে, এই অন্ধকার থেকে মুক্তি দিয়েছে তো আমার গুরুচাঁদ ঠাকুর। তাহলে কেন তাকে হবে না? এইটার কারণ হচ্ছে আপনার হর্ষবর্ধনের সভাকবি ছিল বাণভট্ট, আর আমাদের শশাঙ্কের কোনো সভাকবি ছিল না। তো আমাদের রমেশচন্দ্র মজুমদার ইতিহাস গীত উনি বলতেছে যে আজকে যদি শশাঙ্কর সভাকবি থাকতো তাহলে তিনি গৌরধন না হয়ে গৌরধুবতী হতো। হর্ষবর্ধনকে কেন্দ্র করে বহুত লেখনী বাণভট্ট লিখেছে, আমাদের কোনো সভাকবি ছিল না, সভাকবিরা লেখে। তদ্রুপ গুরুচাঁদের সময় আমার কাছে মনে হয় তাও তো তারকচন্দ্র এই হরিলীলা মিত্রটা লিখে হয়ে গেছিলেন, এটা না লিখলে আরো যে কি অবস্থা হতো আমাদের, মানে বিশাল চিন্তার বিষয়। ব্যাপারটা বুঝতে পারছেন? তো আমি একটু শেষ করি না, অনেক আলোচক বৃন্দ আছেন, অন্য আরেকদিন আলোচনা হবে। তো আমার যে আলোচনার যে বিষয়বস্তু, এইটা আমার কাছে মনে হয় যে স্মার্ট সোসাইটি বা সুপার সোসাইটি বা আধুনিক শিক্ষায় ওই প্রেক্ষাপটে তৎকালীন সময়ে গুরুচাঁদ ঠাকুর যেটা চিন্তা করেছিলেন এটা আনবিলিভেবল, এবং তার মতো সাম্যবাদী সমাজ সংস্কারক এবং প্রবাদ পুরুষ এই ভারতীয় উপমহাদেশের আনপ্যারালাল তার কাছে কেউ নাই। তিনি তার জীবদ্দশায় 3952 কপিলচন্দ্র বলেছেন 5000-এর অধিক বেশি কম বেশি এই 5000-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান তিনি করেছেন, এবং 28 বছর বয়সে মানে 28 বছর পার হয়ে প্রাথমিক শিক্ষাকে ওড়াকান্দিতে উচ্চ বিদ্যালয়ে স্থাপন করেছেন, মানে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করেছেন, ইংলিশ মিডিয়াম, মানে হাউ ইট পসিবল। এবং সবচেয়ে বড় কথা, সেই সময় বর্ণবাদীরা এই ছেলে মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানে গেলে ছোট ছোট বাচ্চাদের এমন ভাবে বেদ দিত, ও স্কুলে বেদের বাড়ির ভয়তে যায় নাই, তাকে ঢুকতে দেয় নাই, মক্তবে পড়ালেখা করেছে। মানে এই সমস্ত বিষয় চিন্তা করে দেখা যাচ্ছে যে এই একটা মানে পিছিয়ে পড়া মানুষকে এই উঠিয়ে আনার জন্য গুরুচাঁদ ঠাকুরের এই যে আন্দোলন, তার মধ্যে অন্যতম হচ্ছে এই শিক্ষা আন্দোলন। এই শিক্ষিত হয়ে আজকে গুরুচাঁদ ঠাকুরের হয়তো বা এই হাতে বুকের হাতটা একটু নিচের দিক নামতে পারে, কারণ এই যে তরুণ প্রজন্ম তার ঋণগুলো এখন শোধরানোর চেষ্টা করছে। জয় হরি বল, জয় হরি চাঁদ।